প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি স্মৃতিচারণ। তো আমি বিবিসি বাংলায় স্মৃতিচারণটি পড়লাম, ভীষণ ভালো লাগলো। আর ইতিহাসের অনেকগুলো পাতা উল্টিয়ে খানিকটা পেছনে যেতে পারলাম এই স্মৃতিচারণ পড়তে পড়তে। আর এই স্মৃতিচারণটি যেই সময়ে ঘটেছে, যেই সময় নিয়ে এই স্মৃতিচারণ, সেই সময়টি ছিল ১৯৭১ সালের মার্চের শেষের দিকে। আর যিনি স্মৃতিচারণ করেছেন তিনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য, ভারতের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি এই স্মৃতিচারণ করেছেন বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের সঙ্গে। সেটি ২০২২-এর দিকে। তো যার কথা বলছিলাম, জোরামথাঙ্গা মিজোরামের মুখ্যমন্ত্রী ছিলেন ৩ দফায়। তো ২০২২-এ তার তৃতীয় দফা চলছিল মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে। সেই সময় তিনি মিজোরামের রাজধানী আইজলে মুখ্যমন্ত্রীর দপ্তরে বসে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কিছু স্মৃতিচারণ করেন। সেই স্মৃতিচারণের কথাই বলছিলাম। তো ভীষণ ভালো লাগলো। তো এবং আমি নিজেও কিছুটা আবেগাপ্লুত হলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ। তো আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নই, কিন্তু আমি বিশ্বাস করি আসলে কাউকেই বিএনপির রাজনীতি করতে হবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসবার জন্য এবং তার বিষয়ে স্মৃতিকাতর হবার জন্য বা তাকে প্রশংসা করবার জন্য বিএনপি করবার দরকার হয় না। তো সেদিক থেকেই এই স্মৃতিচারণ আমাকে স্পর্শ করেছে, ভীষণ ভালো লেগেছে এবং আমি ভেবেছি যে আমার দর্শক শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করবো বিষয়টি। তো এখানে দুটো বিষয় আছে। একটি হলো এটিকে আপনি চাইলে নিছক স্মৃতিচারণ হিসেবে দেখতে পারেন, আর আরেকটি দিক হলো এই স্মৃতিচারণ উপমহাদেশের রাজনীতি বুঝতে এবং বিশেষভাবে ভারত পাকিস্তান রাজনীতি এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আছে, তো যেগুলো নিয়ে ভারতের আসলে ভয় আছে, সঙ্গত কারণও আছে। মাঝে মধ্যে আমরা আমাদের এখান থেকে কথা বলি, ভারতকে বোঝাতে চাই, তাদেরও বুঝবার কথা, কারণ বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটি স্বাভাবিক এবং সহজ না হলে তাদের যে 7 সিস্টার্স সেগুলো কিভাবে এফেক্টেড হতে পারে সেই বিষয়টিও কিন্তু কিছুটা ইঙ্গিত এই স্মৃতিচারণের মধ্যে আছে। তো শুরু করি দেরি না করে। ১৯৭১-এর মার্চের শেষের দিকের কথা, একদম শেষের দিকে বলা হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানি মিলিটারি ক্র্যাকডাউন করেছে ২৫শে মার্চ কালো রাত্রিতে আমাদের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ক্র্যাকডাউন করেছিল ২৫শে মার্চ সেই কালো রাতে। এবং তার পরপর সেই মুহূর্তে চট্টগ্রামে ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহকারী কমান্ডিং অফিসার মেজর জিয়াউর রহমান। তো তিনি ডিফেক্ট করেন তার বাহিনীকে নিয়ে, অর্থাৎ দল ত্যাগ করেন, পক্ষ ত্যাগ করেন। কমান্ডিং অফিসারকে তারা গ্রেপ্তার করেন, বন্দী করেন। জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা তখন পাঠ করে ফেলেন। ঠিক সেই মুহূর্তে একেবারে মার্চের শেষের দিকে, এপ্রিল ছুঁই ছুঁই, তখন জিয়াউর রহমান একদিন পড়ন্ত বিকেলে দুটো জিপ নিয়ে, মিলিটারি জিপ নিয়ে হাজির হলেন সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি আজকাল খুবই কমন একটি নাম, অনেকেই গিয়েছেন বা কারো যাওয়ার প্ল্যান আছে। সেই সাজেক ভ্যালিতে তখন ছিল এখনকার মিজোরামের মিজো গেরিলাদের যে দলটি আছে, মিজো ন্যাশনাল ফ্রন্ট, এমএনএফ। তো সেই ফ্রন্টের শিবির এবং ঘাঁটি ছিল তখন, তারা মিজো বিদ্রোহী, মিজো গেরিলা, এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সাজেক ভ্যালির সেই শিবির এবং ক্যাম্প থেকে বা ঘাঁটি থেকে সশস্ত্র যুদ্ধ চালাচ্ছিলেন মিজো গেরিলারা। আর এটি ঘটে চলছিল ৬০-এর দশকের মাঝামাঝি থেকে পাকিস্তান সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়।
এবং সম্মতিতে। তো এগুলো পুরনো ইতিহাস অনেকেরই জানা আছে। তো পাকিস্তান সরকার এটি অ্যালাউ করতো যে এই ভারতের বিচ্ছিন্নতাবাদীরা, তখনও তারা এই মিজো গেরিলারা বিচ্ছিন্নতাবাদী, সেপারেটিস্ট, তো তারা আমাদের সাজেক ভ্যালি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আন্দোলন জারি রাখুক, এটি পাকিস্তান সরকার চাইত। তাই সব রকম সহযোগিতাও মিজো গেরিলাদের দেওয়া হতো। আর মিজো গেরিলাদের সুপ্রিম কমান্ডার ছিলেন তখন সেখানে ক্যাম্প প্রধান লালডেঙ্গা। তো লালডেঙ্গাকে এমনকি ঢাকার লালমাটিয়াতেও ফ্ল্যাট দেওয়া হয়েছিল। লালমাটিয়ায় তিনি ফ্ল্যাটে থাকতেন, আর কোনো কাজ থাকলে তিনি সাজেক ভ্যালিতে সেই ক্যাম্পে যেতেন। তো যেই পরন্ত বিকেলের কথা বলছিলাম, যেই বিকেলে আমাদের মেজর জিয়াউর রহমান সেনাবাহিনীর দুটো জিপ নিয়ে সেই ক্যাম্পে হাজির হয়েছিলেন, সেদিন লালডেঙ্গা ঢাকার লালমাটিয়ার বাসায় ছিলেন না, তিনি ছিলেন সেই সাজেক ভ্যালির ক্যাম্পে। তো জিয়াউর রহমান দুটো মিলিটারি জিপ নিয়ে সেখানে ঢুকলেন। জিয়াউর রহমানকে দেখে তারা কিছুটা তটস্থ এবং অপ্রস্তুত হয়ে পড়লেন। সেই লালডেঙ্গা এবং সুপ্রিম কমান্ডার মেজরদের এবং তার প্রধান অনুচর, যিনি সবসময় তাকে ছায়ার মতো অনুসরণ করছিলেন, তো তিনি হলেন জোরাম থাঙ্গা। সুপ্রিম কমান্ডার লালডেঙ্গা, আর তাকে অনুসরণ করছিলেন তরুণ গেরিলা কমান্ডার জোরাম থাঙ্গা। তো জিয়াউর রহমানকে তারা বসতে দেন এবং আতিথেয়তা করেন। মেজর রীতিতে হালকা আপ্যায়ন হয় তার সঙ্গে। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, জিয়াউর রহমানের সঙ্গে এই জোরাম থাঙ্গা কিংবা লালডেঙ্গা তাদের আগে থেকেই বেশ ভালো সম্পর্ক ছিল। কারণ জিয়াউর রহমান সম্ভবত, যেটি বলছিলাম, পাকিস্তান সরকারের সহযোগিতা, তো সেই সহযোগিতা করবার যারা যারা ছিলেন তাদের মধ্যে জিয়াউর রহমানও একজন ছিলেন। তাদের সঙ্গে মিটিং করা, টাইম টু টাইম তথ্য আদান প্রদান করা, এরকম নানা রকম বা লজিস্টিক সাপোর্ট দেয়া, কোনো এই বিষয়ে জিয়াউর রহমানও রেসপন্সিবল ছিলেন সামরিক অফিসারদের মধ্যে। তো সেই জন্য জিয়াউর রহমানের সঙ্গে পূর্ব পরিচিতির সম্পর্ক। তো জিয়াউর রহমানকে তারা আপ্যায়ন করেন সেই রাতে। ইতিমধ্যে শীত ছিল সেখানে খুব বেশি সাজেক ভ্যালিতে, এবং সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তারা জিয়াউর রহমানকে সেখানে রাত্রি যাপন করতে বললেন, কারণ জিয়াউর রহমানের চট্টগ্রামে ফিরে যাওয়াটা নিরাপদ হতো না। তারা প্রস্তাব দেন রাতে সেখানে থেকে যেতে। তো জিয়াউর রহমান রাজি হলেন রাতে সেখানে থেকে যেতে মিজোদের ক্যাম্পে। তো অনেক শীত ছিল, তো শীতে জিয়াউর রহমানের কষ্ট হচ্ছিল। তখন সুপ্রিম কমান্ডার লালডেঙ্গা তার অনুচরদের বা তার অন্যান্য গেরিলাদের নির্দেশ দেন জিয়াউর রহমানকে কারো একটি ওভারকোট ধার দিতে। তো সেদিন ক্যাম্পে একজন গেরিলা অনুপস্থিত ছিলেন, তার ওভারকোটটি এনে জিয়াউর রহমানকে দেওয়া হলো। জিয়াউর রহমান সেই ওভারকোট গায়ে দিয়ে একটি চেয়ারে বসে রাত্রি শেষ করে দিলেন। সেখানে রাতটি পার হয়ে গেল। পরদিন সকালে জিয়াউর রহমান যথারীতি সেই সাজেক ভ্যালির মিজো ক্যাম্প ত্যাগ করে চিটাগং সেনানিবাসে চলে যান। আর যার কথা বলছিলাম যে শীত সুপ্রিম কমান্ডার লালডেঙ্গার ঘনিষ্ঠ অনুচর, যিনি সবসময় তার দিকে খেয়াল রাখছিলেন, সেই ঘনিষ্ঠ অনুচর জোরাম থাঙ্গা পরবর্তীতে মিজোরামের মুখ্যমন্ত্রী হন, 3 দফা মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, অনেকেরই হয়তো জানা আছে 1986-তে ভারত সরকারের সঙ্গে দেন দরবার শান্তি আলোচনা ইত্যাদির পর আলাদা রাষ্ট্র হিসেবে মিজোরাম ভারত ফেডারেশনে যুক্ত হয়, আলাদা রাজ্য হিসেবে মিজোরাম। তো 86-তে সেটি হয়। আর তার কিছু বছর পর জোরাম থাঙ্গা সেখানে মুখ্যমন্ত্রী হন, এবং টানা 2 টার্ম তিনি তখন মুখ্যমন্ত্রী থাকেন। এবং সেটি 1998 থেকে টানা 10 বছর, 1998 থেকে 2 টার্ম। তো তৃতীয়বারের মতো তিনি আবার মুখ্যমন্ত্রী হন 2018 থেকে 23 পর্যন্ত। 3 দফায় মুখ্যমন্ত্রী ছিলেন জোরাম থাঙ্গা। তো বাংলাদেশে থাকবার কারণে, সাজেক ভ্যালিতে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার কারণে বাংলাদেশের অনেক রাজনীতিবিদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। এবং আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনার সঙ্গে তার সখ্যতা ছিল, জানাশোনা ছিল, কথা হতো। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। জোরাম থাঙ্গার কথা বলছি, যিনি মিজোরামের 3 বারের প্রধানমন্ত্রী। তো তিনি এখনো বেঁচে আছেন, তার 80 ঊর্ধ্ব, তার বয়স 80-র বেশি হয়েছে। 3 বছর আগে 2022-এ বিবিসি সংবাদদাতাকে যেটি বলছিলাম
মিজোরামের রাজধানী আইজলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এই স্মৃতিচারণটি করেছেন জোরামথাঙ্গা জিয়াউর রহমানকে নিয়ে। তো জিয়াউর রহমানকে যে ওভারকোট ধার দিয়েছিলেন সেই গল্পটিও তিনি করেছিলেন, এবং কিভাবে জিয়াউর রহমান সেখানে গিয়েছিলেন, সেই রাতে কি কি হয়েছিল। আর প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে নেওয়া ভালো, এটি গুরুত্বপূর্ণ তখনকার রাজনীতি বুঝবার জন্য। তো জিয়াউর রহমান সেই রাতে সেই ক্যাম্পে গিয়েছিলেন কেন? তিনি জোরামথাঙ্গাকে কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনি শুনে থাকবেন যে আমরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, আমাদের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তো এতদিন পাকিস্তান সরকার আপনাদের সাহায্য সহযোগিতা করেছে, তো এখন থেকে আপনারা আর আমাদের কাছ থেকে সেই সাহায্য সহযোগিতা পাবেন না। তাই জিয়াউর রহমান বলেছেন, দুটো রাস্তা আপনাদের কাছে খোলা আছে, একটি হলো আমাদের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরা, আর আরেকটি হলো বারবার আরাকান হিলসের দিকে চলে যাওয়া, আমাদের সাজেক ভ্যালি ছেড়ে। তো তখন সেই রাতে লালডাঙ্গা সুপ্রিম কমান্ডার তাকে বলেছিলেন, মেজুদের যে কতগুলো বিষয় আছে, গুণ বা বৈশিষ্ট্য, অর্থাৎ তারা কৃতজ্ঞ ট্রাইব হিসেবে। তো সেই রাতে জিয়াউর রহমানকে লালডাঙ্গা বলেছিলেন, পাকিস্তান সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এখানে থাকতে দিয়েছে, এখান থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে দেওয়ার সুযোগ দিয়েছে, তাই পাকিস্তান সরকারের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না, তাই আপনাদের সঙ্গে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরতে পারবো না। আর এইটিও আমরা বুঝি, আমরা সাজেক ভ্যালি না ছাড়লে এবং আপনারা আমাদের লজিস্টিক সাপোর্ট না দিলে আমাদের জন্য এখানে টেকা সম্ভব হবে না, তো আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিই। তো আত্মপ্রত্যয়ী লালডাঙ্গা সেই রাতে জিয়াউর রহমানকে এই তথ্য দিয়েছিলেন বা এই মতামত জানিয়েছিলেন। তো আবার চ্যাপ্টার বদল করছি। তো এইবার যেটি বলছিলাম যে বিবিসি সংবাদদাতাকে বলেছিলেন জোরামথাঙ্গা, যিনি তখনকার সময় সেই সুপ্রিম কমান্ডারের অনুচর ছিলেন, পরবর্তীতে তিনি মুখ্যমন্ত্রী হলেন, এবং এখন তিনি আমাদের যে ওখানকার যে এমএনএফ আছে, মিজো ন্যাশনাল ফ্রন্ট, সেটির প্রেসিডেন্ট এখন আর তিনি মুখ্যমন্ত্রী নন, তার ৮০-র উপরে বয়স। তো আরো একটি মজার তথ্য সেই দিন এই শুভজ্যোতি ঘোষকে দিয়েছিলেন এই সাবেক মুখ্যমন্ত্রী মিজোরামের। তিনি বলেছিলেন যে ২০০৬-তে বেগম খালেদা জিয়া তখন বিএনপি দলীয় প্রধানমন্ত্রী, আর ভারতের মনমোহন সিং তাকে নিমন্ত্রণ করেছিলেন ভারতের রাষ্ট্রীয় সফরে, এবং বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য হওয়ার কারণে মিজোরামের মুখ্যমন্ত্রী, তখন তিনি মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, তাকেও ইনভাইট করেছিলেন একই বৈঠকে। খালেদা জিয়ার সঙ্গে যখন মনমোহন সিং কথা বলবেন বা বৈঠক হবে, তাকে উপস্থিত রেখেছিলেন জোরামথাঙ্গাকে, এবং সাইড লাইনে তার সঙ্গে একটি মিটিং হয়েছিল বেগম খালেদা জিয়া। সেই মিটিংয়ে জোরামথাঙ্গা এই পুরো বিষয়টি খালেদা জিয়াকে মনে করিয়ে দিয়েছিলেন যে ৭১-এর মার্চের শেষের দিকে এরকম জিয়াউর রহমান, যিনি তখন মেজর ছিলেন সেনাবাহিনী, তিনি আমাদের ক্যাম্পে এসেছিলেন, তার সঙ্গে আমাদের এই ইন্টারাকশন হয়েছিল, এবং সেই রাতে আমাদের এক কমরেডের একটি ওভারকোট তাকে দিয়েছিলাম আমরা শীত নিবারণের জন্য। তো সেই ওভারকোটটি কিন্তু আমরা এখনো ফেরত পাইনি। জোরামথাঙ্গা বেগম খালেদা জিয়াকে হাস্যোচ্ছলে মনে করিয়ে দিয়েছিলেন, আমরা আমাদের ওভারকোট এখনো ফেরত পাইনি, আপনি বাংলাদেশে ফিরে গেলে খুঁজে দেখবেন আপনার বাসায় কোথাও পড়ে আছে কিনা। তো বেগম খালেদা জিয়া সেই রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশে ফিরে আসলেন। কয়েক মাসের মধ্যে তিনি জোরামথাঙ্গাকে, মিজোরামের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলাদেশে সফর করবার জন্য, আনুষ্ঠানিক চিঠি লিখলেন। কিন্তু সেই চিঠিতে জোরামথাঙ্গা এটি উল্লেখ করেছিলেন যে সেই চিঠিতে ওভারকোটের তার কিছু বিষয়ে কিছু বলা হয়নি, কোনো তথ্য দেওয়া হয়নি। তবে চিঠি পাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে, প্রিয় দর্শক জানা আছে আমাদের ২০০৬-৭-এর দিকে বাংলাদেশে কি হয়েছিল, মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট এসেছিল সেই সময়ে, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ইনিশিয়ালি অন্তত। তো এই বিষয়গুলো ঘটেছিল, তখন এই রাজনৈতিক ডামাডোলে জোরামথাঙ্গার আর বাংলাদেশ সফর করা হয়নি, কিন্তু তিনি সেই ওভারকোটের কথা ভোলেননি, হাস্যোচ্ছলে হলেও মনে করিয়ে দিয়েছেন। তো আমরা জানি না বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে এসে তার ঘটনাটি নিশ্চয়ই মনে ছিল, সেজন্য তিনি জোরামথাঙ্গাকে দাওয়াত করেছিলেন, কিন্তু ওভারকোট বিষয়টির কোনো উল্লেখ আমরা পেলাম না। আমরা এখনো জানি না ওভারকোটটি আদৌ পাওয়া গিয়েছিল কিনা বা এটির ভাগ্যে কি ঘটেছিল। সেই ওভারকোটটি কিন্তু
বিশেষ মর্যাদা পেল এখন। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মিজোরামের মুখ্যমন্ত্রী, তিনজন বিশেষ ব্যক্তিত্ব, তিনজন ডিগনিটারিজ একটি গেরিলা কোর্টের সঙ্গে কোনোভাবে যুক্ত হয়ে গেলেন এবং তাদের স্মৃতি এই কোর্ট নিয়ে চারণ করা গেল। তো প্রিয় দর্শক, আমি খুব এনজয় করেছি। আমি নিজে থেকে পড়ছিলাম সেটি, পুরো বিবরণীটি, সাক্ষাৎকারটি। তো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।